অ্যাকচুয়ালি গত 1 মাস ধরে কতগুলো ঘটনা ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে কিছু কনফিউশন তো তৈরি হয়েছে বটেই। তার মধ্যে আহ, আপনার মনে আছে যে 25 তারিখ, আর যেটা আপনি অলরেডি বলেছেন, 25 তারিখের রাওয়াতে সেনাপ্রধান যে কথাগুলো বললেন, ওনার কথাগুলো খুব হার্শ ছিল, ওনার বডি ল্যাঙ্গুয়েজটা টাফ ছিল। সেখান থেকে কিন্তু এই যে কনফিউশন গুলা বা একটা ব্যাকলেস তো হয়েছেই। তার পরবর্তীতে আমরা দেখলাম যে জাতিসংঘের যে রিপোর্টটা আসলো, এই রিপোর্টটা কিছুদিনের মধ্যেই আর্মি হেডকোয়ার্টার্স থেকে একটা একটা রেসপন্স গেল। জাতিসংঘের যে রেসিডেন্ট, বাংলাদেশের যে রেসিডেন্ট অফিস আছে, সেই অফিসে একটা রেসপন্স গেল। তো সেটাও আমরা এটা এটা সাধারণত সরাসরি আর্মি হেডকোয়ার্টার্স থেকে এই ধরনের রেসপন্সটা যাওয়া দরকার ছিল না, বা এটা আমরা এখনো জানি না অ্যাকচুয়ালি এটা কি গভর্নমেন্ট এন্ডোর্স করেছেন কিনা। বাট আমরা দেখলাম যে এই চিঠির কোনো কপি ইভেন এফডিতেও যায় না। সো তার পরবর্তীতে কিন্তু অনেক অনেক কথাবার্তা হয়েছে, লট অফ নেগেটিভ ডিসকাশন অ্যাবাউট যে আর্মিরা ঠিক করলো কিনা। দেয়ার আফটার আমরা দেখলাম যে আরেকটা জিনিস হলো, জাতিসংঘের যে হিউম্যান রাইট কমিশনার মিস্টার ভলকার তুর্ক, উনি একটা কথা বললেন যে আম, গত বছর এপ্রিলে যে গত বছর জুলাইতে যে গণ আন্দোলনটা হয়েছিল, তখন দে ওয়ার্ন বাংলাদেশ আর্মি যে তারা যেন মানুষের এগেনস্টে না যায়, আদারওয়াইজ তাদের জাতিসংঘ পার্টিসিপেশনটা কোশ্চেনেবল হয়ে যেতে পারে। তো এই ব্যাপারেও আমরা আর্মি কলেজ থেকে একটা কুইক রেসপন্স দেখলাম, আহ, যে বলা হলো যে না, এই ধরনের কোনো কমিউনিকেশন আমাদের সাথে হয় নাই। সরকারের সাথে হয়েছে কিনা আমরা জানি না। আমার কাছে যেটা মনে হয়েছে, অল দিস ওয়ার নট রিকোয়ার্ড অ্যাকচুয়ালি। মানে আপনি যেরকম বললেন, সুমন যেটা বললো যে অনেক এখন ডিস্টেবিলাইজিং অপারেশন চলতেই থাকবে। আহ, আওয়ামী লীগ করবে, আমাদের পার্শ্ববর্তী দেশ করবে, বিকজ ডক্টর ইউনূস সরকারকে দুর্বল করা বা যা দুর্বল দেখানোটা খুব ইম্পর্টেন্ট। তো এই ক্ষেত্রে আমাদের সবাইকে রেসপন্সিবল হতে হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, আর্মি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার হিয়ার। এবং আর্মি চিফ অন্য যে কোনো সময়ের চেয়ে এই সময় ওনার পজিশনটা অনেক ভালনারেবল অ্যাজ ওয়েল এজ পাওয়ারফুল। So he has to understand his power, how he's going to use it properly. At the same time, উনি এমন কিছু বলা ঠিক হবে না যেটাতে অনেক কনফিউশন তৈরি করে। যাই হোক, সো এই এই সমস্তগুলা নিয়ে দিয়ে একটা প্রচন্ড একটা আমাদের সেনাপ্রধানের এগেনস্টে অনেক অনেক ধরনের নেগেটিভ একটা একটা ইয়ে চলছিল। তার মধ্যে যেটা হলো সেটা হচ্ছে যে দুই ছাত্র নেতাদের সাথে ওনার যে মিটিংটা, যেটা আসাদ আব্দুল্লাহ এটা সে ফেসবুক স্ট্যাটাস দিয়ে বলে দিল। তারপরে তো এটা নিয়ে অনেক ধরনের চর্চা হলো। অ্যান্ড তো তো যেটা এই এই পরিপ্রেক্ষিতে যে একটা ইভেন একটা থ্রেট আসলো যে সেনানিবাসের দিকে কোনো একটা মার্চ হইতে পারে, এবং তখন সেনানিবাসের নিরাপত্তা বৃদ্ধি করা হইলো। এবং তারপরে আমরা শুনলাম যে আপনিও যেটা শেয়ার করেছিলেন যে সেনা অফিসারের সাথে সেনাপ্রধান মিট করছেন। তো আমার পার্সোনাল টেক হইলো যে গতকালের যে আম, ইয়েটা হলো, দিস ওয়াজ ইনফ্যাক্ট সেনাপ্রধান মাঝে মধ্যেই অফিসারদের সাথে কথা বলেন, ইজ ইন এ ওয়ে ইট ইজ রুটিন। কিন্তু এবার এটার ইম্পর্টেন্সটা বেড়ে গেছে, বিকজ যেটা বলেছিলাম গত 1 মাসে যে কনফিউশন গুলো তৈরি হয়েছে, এই কনফিউশন একটা ইম্প্যাক্ট কিন্তু আর্মি অফিসারদের মধ্যেও পড়ে। যে হোয়াট ইজ দি টেক অফ এটা পরিপ্রেক্ষিতে সেনা প্রধানের আসলে বক্তব্যটা কি, আমরা কি 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 বিশ্বাস করব, কি বিশ্বাস করব না। সো সেনাপ্রধান সেটাই করেছেন, উনি একটা অ্যাড্রেস করেছেন, এবং আই ফিল দ্য অ্যাড্রেস ওয়াজ ভেরি রেসপন্সিবল, ইট ওয়াজ গুড ব্রাদার। আমি মনে করি যে সেনাপ্রধান যা যা বলেছেন, দিস আর অল গুড। উনি সবাইকে ধৈর্য ধারণ করতে বলেছেন, প্রভোকেশনে যেন তারা সোয়ে না হয় সেটা বলেছেন। এবং ইন এ ওয়ে হি সেইড ক্লিয়ারলি যে উই হ্যাভ এ বিগ রেসপন্সিবিলিটি, উই হ্যাভ টু মেক শিওর দ্যাট দেয়ার ইজ স্ট্যাবিলিটি ইন দি কান্ট্রি। তো গতকালের ইয়েটা আমার কাছে ভালোই মনে হয়েছে। দিস ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। সেনাপ্রধান আর সেনাপ্রধানের জন্য একটা কানেকশনটা, ইমিডিয়েট কানেকশন উইথ হিজ অফিসার্স, ইট ওয়াজ রিকোয়ার্ড। তো সেটা হয়েছে। আর আপনি যেটা বললেন যে একটা স্পেকুলেশন ছিল যে জরুরি অবস্থা ঘোষণা করা হবে কি হবে না, ইনফ্যাক্ট আমরা যারা কিনলি অবজার্ভ করবি আর্মিকে, এই মুহূর্তে জরুরি অবস্থা ঘোষণা করা হওয়ার মতো কোনো স্কোপও নাই, মানে কোনো কারণও নাই। ইনফ্যাক্ট গভর্নমেন্ট ইজ নট ডুইং ব্যাড অ্যাকচুয়ালি। দেয়ার বিপ্লব পরবর্তী সময়ে যেই যে কনফিউশন গুলো হয়, যেখানে উই আর অ্যাকচুয়ালি ফাইটিং এ ভেরি ডেডলি এনিমি,
তো তাদের কাছ থেকে এই ধরনের জিনিসগুলো হতেই থাকবে, এই ডিসইনফরমেশন অপারেশন চলতে থাকবে, ডিস্টেবিলাইজেশন অপারেশন চলতে থাকবে, কিছু ইভেন কিছু ল অ্যান্ড অর্ডার প্ল্যান ল অ্যান্ড অর্ডার প্রবলেম তৈরি করা হবে। বাট আমরা যেটা যেটা নিয়ে আমরা আসলে একটু চিন্তা করা উচিত যে গভর্নমেন্ট এবং সেনাবাহিনীর মধ্যে যেন কোনো ডিভিশন না থাকে, কোনো ডিফারেন্স না থাকে, এবং এটা এটা খুব ইম্পর্টেন্ট। এটার জন্য ডক্টর ইউনূসের দায়িত্ব আছে, এবং আমি এমনকি সেনাপ্রধানের দায়িত্ব আছে, এবং সেনাপ্রধানের আশেপাশে ওনার যারা ক্লোজ কনফিডেন্ট আছেন তাদেরও দায়িত্ব আছে। আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই, আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে যে গোয়েন্দা সংস্থাগুলোর উপরে প্রপার গাইডেন্স আছে কিনা সরকারের, সেটা ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আরো ভালো গাইডেন্স থাকা দরকার। বিকজ ব্যক্তিগত আলাপচারিতায় আমার কাছে যেটা মনে হয়েছে উইথ সাম অফ দ্য ইন্টেলিজেন্স অফিসার্স that they are not getting proper guidance from the government as to what they are supposed to do. এটা কিন্তু খুব ডেঞ্জারাস। ইন এ ওয়ে ডিজিএফআই বলেন, এনএসআই বলেন, এই গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু সরকারের একটা আন্ডার কমান্ড, দে আর নট আন্ডার দি আর্মি হেডকোয়ার্টার্স। সো সরকারের প্রপার কন্ট্রোল অ্যান্ড গাইডেন্স এই সংস্থাগুলোর উপর দরকার। আর এটা খুব এই জন্য দরকার যে এই গোয়েন্দা সংস্থাগুলো গত বিপ্লবের পর তারা তাদের নিজেদের মধ্যেও কিন্তু অনেক মিসগিভিং তৈরি হয়েছে, অনেক ফিয়ার তৈরি হয়েছে, একটা তৈরি হয়েছে। সো এই সময় তাদেরকে একটু প্রপার গাইডেন্স দেওয়া, প্যাটিং করা, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। আদারওয়াইজ যদি প্রপার কন্ট্রোল না থাকে, গাইডেন্স না থাকে, দে মাইট ফিল দ্যাট দে আর নট বিং ভ্যালুড। এবং এই সময়ে এই সমস্ত গোয়েন্দা সংস্থা যদি প্রপারলি তাদের সক্ষমতার পুরাটা যদি তারা ইউজ করতে না পারে পজিটিভলি, আমি বলছি না যে গোয়েন্দা সংস্থা আগে যেভাবে কাজ করে সেভাবে করুক, বাট ক্লাসিক যে গোয়েন্দা অপারেশন গুলা করা দরকার, যে কাজগুলো করা দরকার, সেটা অবশ্যই করতে হবে। এই ক্ষেত্রে সরকার, গোয়েন্দা সংস্থা এবং সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর ভেরি ভেরি ক্লোজ একটা রিলেশনশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট টিল সাচ টাইম আমাদের ইলেকশনটা হয়। আর অবশ্যই উই অল অফ আস যারা দায়িত্বে আছেন তারা সবাইকে কিন্তু কেয়ারফুল হইতে হবে যে এভরি অ্যাকশন অর এভরি ওয়ার্ড ইজ ইম্পর্টেন্ট। আমি আপনি টক শোতে বললাম, না হয় আমরা কিছু গালি শুনবো, বাট সেনাপ্রধানের লেভেল থেকে, সরকার প্রধান লেভেল থেকে বা উপদেষ্টাদের লেভেল থেকে একটা কথার কিন্তু অনেক কনোটেশন হয়ে যায়। তো অল অফ আস, অল অফ দেম উইল হ্যাভ টু বি রেসপন্সিবল। এটাই কনক ভাই এই ব্যাপারে আমার পেক। আরেকটা বিষয় হচ্ছে আপনি যেটি বলছিলেন যে এই গোয়েন্দা সংস্থার, আমি মনে করি যে 11 তারিখ হাসনাতের সঙ্গে সেনাপ্রধানের ইনফর্মাল যে বৈঠক, সেই বৈঠকের বক্তব্য, হাসনাত 20 তারিখে যখন এটি তার ফেসবুকে স্ট্যাটাস দিল, তার সেই কাছাকাছি সময়ে উপদেষ্টা আসিফ মাহমুদের হঠাৎ করে একটি ভিডিও বক্তব্য, এই সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে তদন্ত করে দেখা খুব প্রয়োজন যে এখানে কোনো সিন্ডিকেটেড এফোর্ট ছিল কিনা, যে এরকম একটা ঘটনার মাধ্যমে আমরা একটা পরিস্থিতি তৈরি করব যে সেনাপ্রধান বলছেন যে রিফাইন্ড আর্মি আসবে, রিফাইন্ড আওয়ামী লীগ আসবে, আবার এই সেনাপ্রধান ডক্টর ইউনূসকে চিফ করতে চান নাই। তো এরকম কিছু প্রভোকেটিভ কথা বা এরকম কিছু বিষয় সামনে এনে কোনো সিচুয়েশন তৈরি করা হয়েছিল কিনা, আমার মনে হয় যে এটা নিশ্চয়ই ইনভেস্টিগেট করে দেখা দরকার। এখানে একটা জিনিস একটু আমি বলি, এখানে একটু মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের খেলাটাও কিন্তু ভালো মতো খেলা হয়। কারা খেলে, কাদের স্বার্থে খেলে, সেটাও আমাদেরকে একটু দেখতে হবে। আমি মনে আছে আমরা যখন বিক্রম মিস্ত্রি ভারতীয় পররাষ্ট্র সচিব যখন আমাদের বাংলাদেশে আসলেন, পররাষ্ট্র দপ্তরের সাথে কথা বললেন, প্রফেসর ইউনূসের সাথে কথা বললেন, এবং পরবর্তীতে ওনারা বিকালবেলায় সেনা প্রধানের সাথে একটা সৌজন্য সাক্ষাৎ করেন। যদি সেটা নিয়ে একটা প্রোগ্রাম আমরা কথা বলছিলাম, তাই না? এবং সেখানে আমরা পরিষ্কারভাবে বলছিলাম যে সেনা প্রধান কেন কথা বললেন এবং কি কথা হয়েছে সেটা কেন প্রেস ব্রিফিং এ পরে আসে নাই পররাষ্ট্র। এখন দেখেন, পরে আমি খোঁজ নিয়ে যেটা জানি, এবং সেটা ফ্যাক্ট, মানে আমি তো ধরেন কাউকে খুশি করার জন্য বলতে পারি, আরেকটা হতে পারে সত্যি যেটা, সেটা আমরা বের করে বলতে পারি। তো সত্যির দিকটা আমি বলি, সেটা হচ্ছে তারা যখন বিক্রম মিস্ত্রি এবং তার ডেলিগেশন যখন চলে যাচ্ছে, তারা দেখলো যে 45 থেকে 48 মিনিট ডিলে হবে তাদের ফ্লাইট। তখন তারা
পররাষ্ট্র দপ্তরে যোগাযোগ করে জানায় যে আমাদের ফ্লাইট তো ডিলে হবে, আমরা ক্যান্টনমেন্টে সেনা প্রধানের বাসার কাছাকাছি আছি, আমাদের পক্ষে কি সম্ভব হবে তার সাথে একটা মিটিং করা বা দেখা করা, সৌজন্য সাক্ষাৎ? তখন কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় সেনাপ্রধানকে বলে যে তারা আছে, আপনার কি সময় হবে? সেনাপ্রধান বলে যে তাহলে আপনারা প্রধান উপদেষ্টাকে জানান, ওনার ব্লেসিং নিয়ে তাহলে আমি করি। প্রধান উপদেষ্টাকে জানানো হয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সেনাপ্রধান টকিং পয়েন্টস গুলা কি কি বলবেন সেটা ঠিক করে নেন। দেখেন, এই জিনিসটা কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় যদি সেদিন তাদের ব্রিফিং এ বা পরদিন সকালে ক্লিয়ার করে দিত, তাহলে কিন্তু এই মিস ইনফরমেশনের কারণে এই সন্দেহ, অবিশ্বাস, কারণ ভারত কি করলো দেখেন, তারা কিন্তু সন্ধ্যার মধ্যে নিউজটা ছেড়ে দিল এবং সেনাপ্রধানের সাথে ভারতীয় সেনাপ্রধানের কথা হয় বা এই ধরনের কথাগুলো দেখেন প্রতিটা কিন্তু ভারতের দিক থেকে আসে। কেন আসে? তারা কিন্তু চায়, ধরেন আমি এবং আপনি মিলে একটা ষড়যন্ত্র করতেছি, আপনি কিন্তু কখনো বলবেন না যে আপনার সাথে আমার কথা হইতেছে কোনো গুরুত্বপূর্ণ, প্রতিদিন কথা হয় ষড়যন্ত্রের কথা। যখনই তারা এটা বলে, তারা অ্যাকচুয়ালি বলে প্রমাণ করতে চায় যে আমাদের মধ্যে কিছু একটা ষড়যন্ত্র হইতেছে, চুপি চুপি আমরা কিছু করতেছি। সত্যি হইতো তারা কিন্তু এটা চুপ থেকে যাইতো। তো দেখেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমি বলবো আপনারা এটার ব্যাখ্যা দেন নাই। এখনো আমি যদি ভুল বলে থাকি, আপনারা এখনো ব্যাখ্যা দিয়ে বলেন যে আমি ভুল, অথবা আপনারা তখন ভুল করছিলেন। তেমনি ভাবে হাসনাত এবং সার্জিসের যে সাক্ষাৎকার, সেখানে কিন্তু আমি সার্জিস তারা দুইজন ক্যান্টনমেন্টে গেছিলেন, একই সময় একটা ভিডিও ইন্টারভিউ দিছিলেন। হাসনাত সার্জিসের এই যাওয়াটা আমি এক্ষেত্রে সেনাপ্রধানকে দায়ী করব অন্য একটা ব্যাপারে। স্যার জেনারেল ওয়াকার, আপনি কিসের জন্য এই ছাত্র, তারা যখন আন্দোলনের বীর সেনানী ছিল বা ছাত্র নেতা ছিল, তারা আপনার কাছে নাকি প্রতি সপ্তাহে 1-2 দিন অফিসে গিয়ে দেখা করছে, বাসায় বসে চা খাইছে। আমি স্যার চাকরি করছি 23 বছর, আমার তো কোনোদিন সেনাপ্রধানের অফিসের সামনে দিয়ে হাঁটার সুযোগ হয় নাই, বাসায় যাওয়া তো দূরের কথা। আপনি তাদেরকে, ঠিক আছে, তাদেরকে আপনি আদর করতেন, তাদের মতো আরো অনেককে আদর করতেন, বাসায় যেতে দিতেন, কিন্তু যেই মুহূর্তে আপনি, তারা একটা রাজনৈতিক দলের নেতা হয়ে গেছে, কিভাবে তারা আপনার বাসায় যায়? আপনি কি কখনো চিন্তা করতে পারেন যে আপনি সেনাপ্রধান, একটা সরকার আছে, রাজনৈতিক নেতারা, এরা ছাড়াও কিন্তু এই দুইজন ছাড়াও অনেক বড় রাজনৈতিক নেতারাও কিন্তু তার বাসায় যাওয়া আসা করেছেন। কিভাবে তারা যাবেন এবং কেন যাবেন? এবং যদি যায় সেক্ষেত্রে পারমিশনের দরকার আছে এবং পরে একটা নোট পাঠানোর দরকার আছে, আসছিল এবং এই ব্যাপার নিয়ে তারা আলাপ করে গেছে। এটা কিন্তু স্বাভাবিক জিনিস না। অনেক জিনিস আপনি আপনার হয়তো স্নেহ বা অন্য কারণে অ্যাকসেপ্ট করে নিয়েছেন স্যার, এই জিনিসটা নর্মের কারণে সেটা আপনার জন্যই ক্ষতিকর। সেটাকে আপনি একজন সেনাপ্রধান, আমি বোকামি বলবো না, বাট এটা কিন্তু সঠিক না। এই জিনিসটার কারণে একটা সুযোগ তৈরি হচ্ছে, একটা সন্দেহ তৈরি হচ্ছে। এবং দেখেন, এখন আপনি দেখেন তারপর একটা পোস্ট এসেছে যেখানে তারা চা খাইতে গেছিল আপনার কাছে, অথবা কোনো ব্যাপার নিয়ে নালিশ করতে গেছিল। তবে সুমন ভাই, আপনি যেটি বলছেন যে পলিটিক্যাল গভর্নমেন্ট নাই বা পরিবর্তিত যে পরিস্থিতি, ছাত্রদের আন্দোলন বা সবকিছু মিলিয়ে যে পরিবর্তিত পরিস্থিতি, এবং ডক্টর ইউনূস আসলে যেভাবে চাচ্ছেন, ডক্টর ইউনূস কিন্তু ওইভাবে হস্তক্ষেপ করছেন না সেনাবাহিনীর বিষয়ে। বা ধরেন ডিজিএফআই যেভাবে ডক্টর ইউনূসকে বা অতীতে প্রাইম মিনিস্টারকে কন্টিনিউয়াস রিপোর্ট দিতেন, সেই জাতীয় রিপোর্ট আসলে ডক্টর ইউনূস নেন কিনা বা পান কিনা সেটাও আমার সন্দেহ আছে। তো একটা ফ্রি স্টাইল ব্যাপার কিন্তু আছে রে ভাই এর মধ্যে, আমরা যেভাবেই বলি একটা ফ্রি স্টাইল ভালো না, সেনাপ্রধানের জন্য ভালো না, সেনাবাহিনীর জন্য ভালো না, দেশের জন্য ভালো না। জি, তো আমি এখানে একটু অ্যাড করতে চাই সুমনের, যেটা আই ফুললি অ্যাগ্রি সুমন। ইনফ্যাক্ট যখন 5ই অগাস্টে যখন বিপ্লব হয়ে গেল, তখন 5 থেকে 8 তারিখ পর্যন্ত অফকোর্স সেনাপ্রধান বা সেনাবাহিনী একটা ইম্পর্টেন্ট রোল ছিল টু স্টেবিলাইজ দ্য সিচুয়েশন, যে পলিটিক্যাল ট্রানজিশনটাতে দে হেল্প এন্ড উই আর ভেরি গ্রেটফুল টু দেম। But thereafter, it is consciously the army leadership should take a back seat vis-a-vis the political decision making বা পলিটিক্যাল যে ডিসকোর্স গুলো হচ্ছে, এগুলা প্রচন্ড কনফিউশন তৈরি করে। আমি আরো জানি যে বিপ্লবের প্রথম থেকে সেনাপ্রধান বা মিলিটারি লিডারশিপ বেশ কিছু পলিটিক্যাল পার্টির সাথে বসেছে। প্রথমে জামাতের দিকে তাদের একটা টিল ছিল, হ্যাঁ। তো এগুলাতে ইভেন এরকম শুনেছি যে বলা হয়েছে যে ইসলামিক পার্টিগুলোকে তো আপনারা তো নিজেরাই ক্ষমতায় আসতে পারেন, এরকম তাদেরকে একটা ইয়ে দেওয়া হয়েছিল যে ওয়াই ডোন্ট ইউ, আপনারা একটা আমব্রেলা তৈরি করে আসেন না কেন। তো এগুলা হয় কি, এখন আমরা একটা পলিটিক্যাল ট্রানজিশনের মধ্যে আছি,
তো এই সময়ে আসলে আমাদেরকে মানে অ্যাজ এ ম্যাটার অফ প্রিন্সিপাল আর্মি শুড নট স্টেপ ইনটু পলিটিক্যাল ডিসকোর্স পিরিয়ড। এটা এটা করার দরকার নাই, কারণ আমাদের এমনিতে এখন অনেক পলিটিক্যাল ডায়লগ চলতেছে, অনেক সংস্কার কমিটি চলতেছে, এখানে ডেফিনেটলি অনেক কারেন্ট আন্ডার কারেন্ট থাকবে, দ্যাটস হোয়াট ইজ এক্সপেক্টেড। বাট চলুক, এইভাবে আসলে কাউকে ডেকে নিয়ে এসে আমরা রিফাইন্ড আওয়ামী লীগ চাই, এই জিনিসটা উনি হয়তো ব্যক্তিগত আলাপচারিতাই বলেছে, আমি মনে করি না এটা খুব সিরিয়াস ছিল, বাট এটাই বলা দরকার নেই, এগুলোই অনেক কনফিউশন তৈরি করে। তো আমরা চাইবো যে ভবিষ্যতে যেটা হয়েছে যাই হোক, এখন থেকে আমরা চাইবো না যে দেয়ার ইজ মানে আননেসেসারি মিডলিং ইন দি পলিটিক্স, বা হয়তো প্রপার মিডলিংও না, বাট যেটা শোনা যায় এই কথাগুলা উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল, এটা আমি মনে করি ইট ইজ ইম্পর্টেন্ট। এবং আমি জানি অনেক ভাই নেক্সট টপিকে যাচ্ছেন, এক্ষেত্রে আমি সেনা প্রধানের সাথে সাথে একসাথে রাজনৈতিক দলগুলোকে বলবো, আপনারা কতটুকু গরিব হয়ে গেছেন? আপনারা কেন ধর্ণা দিয়ে দিয়ে সেনা প্রধানের সাথে আপনাদেরকে দেখা করতে হবে? এবং এখানে তো হাসনাত এবং সার্জিসকে সেনাপ্রধান দেখে নেন নাই, তারা জোর করে জিত করে তার বাসায় গিয়ে দাঁড়ায় আছে। তো এই জিনিসগুলো প্লিজ অ্যাভয়েড করুন আপনারা সবাই।